আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 1 পর্ব 5। স্বামী পরমানন্দ মহারাজ চলে যাওয়ার পর থেকেই রাগিনীর ভীষণ মন খারাপ হয়ে যায়। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে ও একজন ভণ্ড সাধু, কিন্তু একেবারেই সেই কথাগুলোকে ফালতু বলে উড়িয়ে দিতে ওর মন চাইছে না। ভাগ্য গণনা ছাড়া স্বামী পরমানন্দ মহারাজ যেসব কথা বলেছে সেগুলো হুবহু মিলে যাওয়াতে ও খুব চিন্তায় পড়ে গিয়েছে। আসলে কতদিন বাঁচলো সেটা ওর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওর একটাই আফসোস, ওকে প্রেম করার জন্য কিনা ৭৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তার থেকেও বড় কথা, ৭৫ বছর পর ওকে ঠিক কেমন দেখতে হবে। আর যাই হোক, এইরকম সুন্দর চেহারা যে ওর থাকবে না সেই ব্যাপারে ও একদম নিশ্চিত। নিজের চেহারা নিয়ে ও বেশি ভাবছে না। আসলে ওর তো একটাই চিন্তা যে ওর সঙ্গীটি ঠিক কেমন হবে। একটা ৯৭ বছরের বুড়ির সঙ্গে যে একটা ২৭ বছরের যুবক প্রেম করবে না সেটাও ভালো মতোই জানে। নিজের থেকে বেশি বয়সের বুড়োর সঙ্গে কল্পনা করলে ওর ভীষণ কান্না পায়। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে যেটাতে, সেটা হলো কি করে যে একটা বুড়ো লোকের ফোকলা মুখেও চুমু খাবে, সেটাই ওর এখন ভাবনার বিষয় হয়ে উঠেছে। দিদি, আমার পুঁটির বিয়ে ভেঙে গিয়েছে। ভাইয়ের ডাকে রাগিনীর ভাবনার সূত্র ছিন্ন হয়ে যায়। রবিন ওর ভাই। আসলে রবিন আর ৫টা সাধারণ তরুণের মতো নয়। বয়স ওর ১৮ পেরিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ওর মস্তিষ্ক এখনও ছোট শিশুর মতোই। ভয় পাওয়ার কারণে ও বাইরের জগৎটাকে ভালো করে দেখেনি। রবিনের কাছে নিজের বাড়িটাই হলো সমগ্র পৃথিবী। বাড়ির সকলে ব্যস্ত থাকলেও ওকে তাই যথেষ্ট সময় দেয়। তবে রাগিনী হলো ওর সবচেয়ে ভালো বন্ধু। ভাইয়ের অসামঞ্জস্য কথা শোনার জন্য রাগিনী সব সময় হাজির থাকে। কখনো ও ভাইয়ের প্রতি বিরক্তই হয় না। তবে এই মুহূর্তে ওর কারোর কথা শুনতে ইচ্ছে করছে না। ভাই, আমি একটু ব্যস্ত আছি, তুই খানিকটা পরে আয়। কি ব্যস্ত? তুই তো শুয়ে আছিস। আমার পুঁটির বিয়ে ভেঙে গিয়েছে। সেদিন টিভিতে দেখলাম একটা মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে আত্মহত্যা করলো। তুই কি চাস আমার পুঁটিও আত্মহত্যা করুক? ও ভাই, ভাই আমার ভীষণ মাথাটা ধরেছে। আচ্ছা, আমার থেকে কি তোর ওই পুতুল পুটি বড়? হ্যাঁ প্লিজ ভাই, আমাকে একটু শুয়ে থাকতে দে। তুই এক কাজ কর, তুই বরং নিখিলের কাছে যা, ও তোকে হেল্প করবে। যা। নিখিল ব্যাগ গোছাতে ব্যস্ত। ও হোম স্টক যাবে। ভাই, ওটা হোম স্টক নয়, স্টক হোম। হ্যাঁ, কি হলো? আচ্ছা দি, নিখিল হোম স্টক কেন যাবে? উফ, যে জন্যই যাক, তাতে আমার কি? আমার পুটির বিয়ে ভেঙে গিয়েছে, তোরও মাথা ব্যথা বলছিস। তোরা যদি একসঙ্গে সবাই মরে যাস তখন আমার কি হবে? দি, আমি তোর একটু মাথাটা টিপে দিই। রাগিনীর উত্তরের অপেক্ষা না করেই রবিন ও দিদির মাথা টিপতে শুরু করে দেয়। ভাইয়ের হাতের স্পর্শে রাগিনী গলে যায়। আচ্ছা ঠিক আছে, বল তো দেখি কি করে বিয়ে ভাঙলো? বরকর্তা ২ টাকা পণ চেয়েছে, টাকা না পেলে বিয়ে দেবে না বলছে। তুই বল, এখন আমি এত টাকা কোথা থেকে পাই? ও এই ব্যাপার? আরে বাবা, তোর দি থাকতে তোর আবার চিন্তা কি? দাঁড়া, আমি তোর প্রবলেম এক্ষুনি সলভ করে দিচ্ছি। রাগিনী পার্স থেকে সঙ্গে সঙ্গে ১০ টাকার একটা নোট বের করে। এই নে ধর। কাগজ নেব না, টাকা দে। এটা টাকাই রে। তুই কি মায়ের থেকে বেশি জানিস? মা বলেছে এটা কাগজ, তুই আমাকে গোল টাকা দে। আরে রাগিনী কিছু বলতে গিয়েও থেমে যায়। ও জানে রবিনের মাথায় একবার কিছু ঢুকে গেলে সেটা বেরোনো মুশকিল আছে। তাছাড়া রবিন যদি এই নোটগুলোকে টাকা হিসেবে চেনে তাহলে ওরই বেশি ক্ষতি হবে। তখন ওর পার্সে আর একটিও টাকা থাকবে না।
কিন্তু ভাই, আমার কাছে যে এখন কোনো কয়েন নেই রে। নেই বললে শুনবো না। যেভাবেই হোক তুই আমাকে 2 টাকা এনে দে, নাহলে আমার পুঁটি আত্মহত্যা করবে। ঠিক আছে, তুই বস, আমি পাপির কাছ থেকে এনে দিচ্ছি, বস। রাগিনী কি একটা মনে মনে একটু ভাবে, তারপর চলে যায়। প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে, রাগিনী এখনো ফেরে না। রবিনের যেন তর সইছে না। হঠাৎ ওর চোখে পড়ে শোকেসের মাথার উপরে কি একটা, ওখানে একটা লক্ষ্মীর ভাঁড় রাখা আছে। রবিন দেখেছে ওর দিদি মাঝে মাঝেই ওটার মধ্যে কয়েন ভরে। ও হাত বাড়িয়ে লক্ষ্মীর ভাঁড়টা পেড়ে নেয়। ভাই, ওটা নিচ্ছিস কেন? হঠাৎ পেছন থেকে কথা শোনার জন্য রবিনের হাত ফসকে লক্ষ্মীর ভাঁড়টা মেঝেতে পড়ে যায়। খুচরো পয়সাগুলো ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। লক্ষ্মীর ভাঁড়টা প্রিয় হলেও রাগিনী ওর ভাইকে কিছু বলতে পারে না। তারপরই ওর চোখ রবিনকে ছাড়িয়ে মেঝের দিকে চলে যায়, যেখানে দুটো সোনালী বস্তু চকচক করছে। রাগিনী এই মুহূর্তে আবারও 10 বছর পিছনে চলে যায়। তখন ওর বয়স ছিল 12। বাবার পকেট থেকে ও এই কয়েনের মতো দেখতে দুটো বস্তু পেয়েছিল। আসলে তখন ঠিক বুঝে উঠতে পারেনি যে এগুলো কি। পয়সার মতো দেখতে, অথচ পয়সা নয়। দাঁতে পোকা থাকার জন্য রাগিনীকে, মানে ওর বাড়ির লোক, যতটা সম্ভব চকলেট থেকে দূরে রাখার চেষ্টা করত। আর সেই জন্যই রাগিনী কয়েন চকলেট দেখেও ঠিক চিনতে পারেনি। তবে বেশি কিছু ভাবার মতো ওর কাছেও সময় ছিল না। যেহেতু জিনিসগুলো খুব ভালো লেগেছিল, আর তাই যাতে ওগুলো ওর বাবার হাতে পুনরায় না চলে যায়, তাই ও কয়েনগুলোকে জোর করে টিপে টিপে লক্ষ্মীর ভাঁড়ে ভরে দিয়েছিল। পরে যখন জানতে পারে ওগুলো চকলেট, তখন তো ইচ্ছে করেই ওগুলোর কথা চেপে যায়। তারপর অনেক চেষ্টা করেছিল চকলেটগুলোকে লক্ষ্মীর ভাঁড় থেকে বের করতে, কিন্তু চকলেটের আকৃতি বড় হওয়ার কারণে ও ব্যর্থ হয়েছিল। এদিকে লক্ষ্মীর ভাঁড়টিও যে ওর অত্যন্ত প্রিয়, তাই সেটা ভাঙতে ওর মন চায়নি আর। রবিনও এবার ওই কয়েন চকলেটগুলো দেখতে পেয়ে যায়। যেহেতু নিখিল এখন মাঝে মাঝেই ওদের এই ধরনের চকলেট এনে দেয়, তাই রবিনের একটুও বুঝতে অসুবিধা হয় না যে এগুলো চকলেট। ও খপ করে একটা চকলেট হাতে তুলে নেয়। ইস, কি সুন্দর চকলেট! নিখিল তো এরকম রঙের চকলেট আমাকে দেয়নি, অথচ তোকে 2টো দিয়েছে। আমি এক্ষুনি নিখিলের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি। রাগিনী ওর ভাইকে আটকে দেয়। আসলে এই চকলেটগুলোর জন্য নিখিলের কাছে তো ওকে কম পরীক্ষা দিতে হয়নি। সবচেয়ে বড় কথা, এখন যদি নিখিল ওর এই সত্যিটা জানতে পারে, তাহলে যে ওকে আর সহজে বিশ্বাসই করবে না। তাই সঙ্গে সঙ্গে ও ওর ভাইকে আটকে দেয়। এই ভাই দাঁড়া, আরে শোন, এগুলো না আমাকে নিখিল দেয়নি, আমি নিজে কিনে এনেছি, বুঝলি? আর শোন, এই চকলেটগুলো খেতে খুব ভালো, একটা খেয়ে দেখ। সত্যি? রাগিনী মাথা নেড়ে হ্যাঁ জানায়। সেই সঙ্গে ওরও খুব লোভ ও কৌতূহল জেগে ওঠে। বৈজ্ঞানিকদের হাতে তৈরি চকলেট বলে কথা। অপর চকলেটটা রাগিনী তুলে নেয়। রবিন তখনও ওর দিদির দিকে চেয়ে আছে। কি রে, হাঁ করে কি দেখছিস? খা। ভাই বোন মোড়ক খুলে চকলেট মুখে পুড়ে নেয়। কিন্তু রবিনের চকলেটটা মোটেও ভালো লাগে না। এই যে, এই চকলেটের তো কোনো স্বাদ নেই তো, আমি খাবো না। আরে খানা রে, এটা আমলকির মতো, এখন এখন টেস্ট পাবি না। খাওয়া শেষ করে যখন জল খাবে, তখন দেখবি মিষ্টি মিষ্টি লাগছে। ঠিক আছে, বলছিস যখন খেয়েছি। রবিন আর কথা বাড়ায় না, ও তাড়াতাড়ি চকলেটটা খেয়ে ফেলে। ওর সামনেই জলের বোতল ছিল, তাতে মুখ লাগিয়ে জল খেতে শুরু করে দেয়। তারপরেও যখন দেখে যে কোনো স্বাদই আসছে না, তখন ও ভীষণ রেগে যায়। রাগিনী ওকে ভোলাবার চেষ্টা করে। আরে 10টা মিনিট অপেক্ষা তো কর, তারপর পাবি। একজন লম্বা চেহারার লোক অনেকক্ষণ ধরে ওর বাম পা টেনে টেনে
এয়ারপোর্টের মধ্যে পায়চারি করে চলেছে। লোকটির মুখটা বড়ই অদ্ভুত, সরু চোখ, টিকালো নাক, মোটা গোঁফ, গালগুলো অত্যন্ত ফোলা, মাথায় কদম ছাঁট চুল, তার সঙ্গে রয়েছে একজোড়া ঘন ভ্রু। এমন সময় লোকটার ফোন বেজে ওঠে। অপর প্রান্ত থেকে ব্রেন বেকার জিজ্ঞাসা করে, লরেন্স ছদ্মবেশে এয়ারপোর্টে অপেক্ষা করছে। ইতিমধ্যেই ও সিকিউরিটি চেকিং করে বেরিয়ে গিয়েছে। কেউ বুঝতেই পারেনি যে ওর পায়ের মধ্যে সরু ছুরির মতো ধাতব অস্ত্র রাখা আছে। অবশ্য চেকিংয়ের সময় যে ওই টিং টিং করে আওয়াজটা হয়নি তা নয়, কিন্তু এয়ারপোর্টের লোকজন ওর ভাঙা পায়ের লোহার স্টিক মনে করে ওকে ছেড়ে দিয়েছে। ওর হাত ঘড়ির ভিতরে ক্লোরোফর্ম রাখা। শুকনো পাউডার স্ক্যান হয়ে বেরিয়ে যায়। ঘড়ির মধ্যে থাকা সুইচটি টিপে সেই ঘড়ি যদি কোনো ব্যক্তির নাকের কাছে ধরা হয় তাহলে তৎক্ষণাৎ সেই ব্যক্তি জ্ঞান হারাবে। লরেন্স ঠিক করেই রেখেছে যে প্লেন আকাশে ওড়ার পরেই ওকে পাইলটের কেবিনে পৌঁছতে হবে। প্রথমে ওদের অজ্ঞান করবে, আর তারপর যদি কোনো রকমের কোনো বাধা আসে তাহলে ওর কাছে তো আছেই ধারালো অস্ত্র। যেভাবেই হোক এই মিশনে ওকে সফল হতেই হবে। অন্যদিকে বিতানরা স্টকহোম যাওয়ার জন্য 2টো ফ্লাইটের টিকিট কেটেছে। প্রথম ফ্লাইট দুবাই পর্যন্ত, তারপর ওখানে নেমে ফ্লাইট পরিবর্তন করতে হবে। দেখতে দেখতে দুবাই যাওয়ার ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে যায়। লরেন্স একবার পিছনে ফিরে বিতানদের দেখে নেয়। সবার প্রথমে ওই লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু বোর্ডিং পাস দেখিয়ে ও ফ্লাইটে ওঠার জন্য এগিয়ে যায়। এদিকে নক্ষত্র গবেষণা কেন্দ্র থেকে যারা যারা স্টকহোমে যাবে তারা সকলেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে একত্রিত হবে, এমনটাই কথা হয়েছিল। সেই মতো 3 জন ঠিক সময়ে পৌঁছে যায়। তবে নিখিলের কোনো খবরই নেই। ওরা 3 জন ক্রমাগত নিখিলকে কল করে চলেছে, কিন্তু নিখিল ফোনটা রিসিভই করছে না। এই ছেলেটা যে এতটা দায়িত্বজ্ঞানহীন এর আগে জানা ছিল না। বোর্ডিং শুরু হয়ে গিয়েছে, তবু ওর আসার সময় হলো না। ওকে ছাড়াই আমাদের এবার যেতে হবে দেখছি। একবার ফিরে আসি, তারপর ওকে আমি ল্যাব থেকে দূর করে দেবো। বিতান যখন রেগে যায় তখন অন্যান্যরা কথা বলতে খুব একটা সাহস পায় না। লিওন মনে মনে খুব খুশি হয়ে যায়। ও তো চাইছেই নিখিল যেন না আসে। নিখিলকে যদি ওদের গবেষণাগার থেকে বের করে দেওয়া হয় তাহলে তার থেকে আনন্দের যে আর কিছু হতেই পারে না ওর জন্য। সোনাল ব্যাপারটা দেখে একটু আমতা আমতা করে ওঠে। নিখিল এতটা ইরেসপন্সিবল না, আমার মনে হচ্ছে ওর কোনো অসুবিধে হয়েছে। লিওন ওর কাকার কথার প্রতিবাদ করে ওঠে। সকালে তুমি ওকে ফোন করেছিলে, তখন বললো সব ঠিক আছে, এর মধ্যে আবার কি এমন অসুবিধে হতে পারে? অসুবিধে বলতে কোনো বিপদ হয়নি তো, মানে রাস্তায় কোনো। বিতানেরও এবার ব্যাপারটায় খুব খটকা লাগে। নিখিল মাঝে মধ্যে খামখেয়ালি কথা বলে ঠিকই, কিন্তু কাজের ব্যাপারে তো ও যথেষ্ট সচেতন। নিখিলের খবর নেওয়ার জন্য ও এবার অস্থির হয়ে ওঠে। নিখিল তো কল রিসিভ করছে না, কিভাবে ওর খোঁজ পাবো? হঠাৎ করেই ওর মনে পড়ে চকলেটের খোঁজ করতে গিয়ে আজ থেকে 10 বছর আগে বুদ্ধদেবের ফোন নাম্বার ও নিয়েছিল। কিন্তু সেই নাম্বার কি এখন ওর কাছে আছে? তবুও এই এত কিছু ভেবেই বুদ্ধদেবদা নামে সেভ করা নাম্বারটা বিতান ডায়াল করে ফেলে। কিছুক্ষণ রিং হওয়ার পরেই কলটা রিসিভ হয়। বুদ্ধদেবদা বলছেন? অপর প্রান্ত থেকে শোনা যায় বুদ্ধদেবের ধরা কণ্ঠস্বর। আপনি কি? আমি বিতান সেন। নিখিলের সঙ্গে আপনার বাড়ি গিয়েছিলাম, চিনতে পারছেন আমাকে? আচ্ছা, নিখিল কোথায় আছে বলতে পারবেন? ও ফোন রিসিভ। বিতানের পুরো কথা শেষ হওয়ার আগেই বুদ্ধদেব ফোনটা নিখিলের হাতে ধরিয়ে দেয়। স্যার, আমি নিখিল বলছি স্যার। আরে কোথায় তুমি? তুমি কি করে এতটা রেসপন্সিবল হতে পারলে? তুমি জানো না? স্যার আমার ভাইপো ভাইজির অবস্থা খুব সিরিয়াস স্যার, ওরা আইসিইউতে ভর্তি আছে। কি হয়েছে ওদের? সকালে যখন ফোন করেছিলাম তখন তো কিছু বলনি। আপনার চকলেটের বিষক্রিয়া। হোয়াট? হ্যাঁ স্যার, রাগিনী আমাদের বোকা বানিয়েছিল। ওই চকলেট এতদিন ধরে ওর কাছেই ছিল, আজ ওগুলো বের করে ভাই বোন দুজনে মিলে খেয়ে ফেলেছে।
ওদের শরীরেই চকলেট স্যুট করবে তো স্যার? আমার ভাইপোর ইমিউনিটি পাওয়ার খুব কম, ওর কিছু হলে। আমি এক্ষুনি আসছি। তুমি কোন হসপিটালে আছো আমাকে বলো। নিখিল হাসপাতালের নাম বলতেই বিতান লাইনটা কেটে দেয়। ওর কথাবার্তা শুনেই জোনালের সন্দেহ হয়েছিল। এনি প্রবলেম? আমাকে এক্ষুনি নর্থ জনার্দন হসপিটালে যেতে হবে। নিখিলের ভাইপো ভাইজি সঞ্জীবনী চকলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ও মাই গড! তার মানে ওগুলো এতদিন ওই মেয়েটার কাছেই ছিল, এখন তবে কি হবে? এক কাজ করুন, আপনারা স্টকহোমে চলে যান। আমার তৈরি চকলেট খেয়ে নিখিলের ভাইপো ভাইজি অসুস্থ হয়ে পড়েছে। ওরা সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। বলছিলাম কি, এই বছর আমাদের যাওয়াটা যদি বন্ধ করে দিই। না না, মানে মানে এমনিতেই আমাদের টাইম মেশিনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো। বিতান ওর দিকে অবাক হয়ে তাকাতেই ও খানিকটা ঠোক গেলে। তাছাড়া এই প্রেজেন্টেশনটা তুমি রেডি করেছিলে, তুমি ছাড়া আমরা কেউ ঠিক মতো এই সময়ের মধ্যে প্রেজেন্টেশন কমপ্লিট করতে পারবো না। কিন্তু 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 না, প্লিজ প্লিজ জেদ করো না। নিখিলের ভাইপো ভাইজির জন্য তুমি যতটা চিন্তিত ততটা আমরাও। এরকম অবস্থায় কোনো কাজ করলে সেটা সঠিক হবে না। আমরাও তোমার সঙ্গে হসপিটালে যেতে চাই। এই বছর পার্টিসিপেট করতে না পেরেছি তো কি হয়েছে, নেক্সট টাইম করবো। বিতান আর বাধা দেয় না। ওরা সকলেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। হন্তদন্ত হয়ে ওরা হাসপাতালে ঢোকে। ছেলেমেয়ের এই অবস্থায় সোহিনীকে সামলে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। হাসপাতালের ভিতরেই ও হাউমাউ করে কেঁদে চলেছে। বিতানদের দেখেই নিখিল ছুটে আসে। স্যার 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 স্যার, আমার ভাইপো ভাইজি, আমার ভাইপো ভাইজি স্যার, আমার ভাইপো ভাইজি। পাশে বুদ্ধদেব আছে দেখে ও থেমে যায়। চকলেটের ব্যাপারটা যে এখনো বুদ্ধদেব আর সোহিনীর কাছে ও প্রকাশ করেনি। বাড়িতে রবিন ও রাগিনী যখন বমি করছিল তখন নিখিলের প্রথম চোখে পড়ে। ভাই বোনের মধ্যে যে ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল তাতে নিখিলের সন্দেহ হয়। ও তখন রাগিনীকে জোর করে জেরা করেছিল। রাগিনী কোনো রকমে সত্যিটা বলে জ্ঞান হারিয়েছিল। বিতান এবার নিখিলের কাছে এগিয়ে আসে। অত্যন্ত নিচু স্বরে ওকে প্রশ্ন করে, তুমি শিওর তোমার ভাইপো ভাইজি ওই চকলেট খেয়েছে? নিখিল মাথা নেড়ে হ্যাঁ জানালে বিতান এবার বেশ রেগে যায়। তোমার বুদ্ধি সত্যি কবে হবে আমাকে একটু বলবে? তুমি এই কথাটা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাওনি কেন? তুমি কি জানো না এই অবস্থায় ওদের ডক্টর মৃণাল ছাড়া অন্য কোনো ডক্টর ভালো করতে পারবে না? নিখিলের ভেজা চোখ আগের থেকেও বড় হয়ে যায়। সেরকম তো জানা ছিল না স্যার। আপনি তো আমার কোনো কথা তুমি ঠিক মতো শোনো কি? সারাক্ষণ মাথায় উল্টো পাল্টা বুদ্ধি ধরে না। আমি কতবার বলেছি 99% ডক্টর এই সিমটমের আসল কারণটা ধরতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন বলো ওরা কতক্ষণ আগে ওই চকলেট খেয়েছে? দুপুর 12টা কি 1টা নাগাদ হবে। এখন 5টা বাজে। যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ডক্টর মৃণালের কাছে নিয়ে যেতে হবে। এখানে যে ডক্টর ওদের চিকিৎসা করেছিল তুমি তার সঙ্গে কথা বলে তাড়াতাড়ি ওদের ওখান থেকে বের করার ব্যবস্থা করো। আমি ডক্টর মৃণালের সঙ্গে কথা বলছি। ছেলে মেয়ের সুস্থতার খবর শুনে সোহিনী যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সত্যি গত কয়েকদিন যে কিভাবে ওর কেটেছে সেটা বোধহয় শুধুমাত্র ওই জানে। বুদ্ধদেব আর নিখিলের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তবে নক্ষত্র গবেষণা কেন্দ্রের মহান বৈজ্ঞানিকগণ ওদের এই দুঃসময় যেভাবে পাশে থেকেছে সেটা বোধহয় ওরা কোনোদিনই ভুলতে পারবে না। রাগিনী আর রবিন কেন অসুস্থ হয়েছিল তার কারণটা ওর বাবা মা জানে, তবে চকলেটের গুণাগুণ সম্পর্কে ওদের সেভাবে কিছু বলা হয়নি। সোনাল এই বিষয়ে সবাইকে এখন চুপ থাকতে বলেছে। বিশেষত গবেষণার তথ্য ওরা এখন বাইরে প্রকাশ করতে কোনো মতেই চায় না। তাছাড়া 100 বছরের জন্য বয়স থেমে যাওয়ার ব্যাপারটা নিখিলের দাদা বৌদি ঠিক কিভাবে নেবে সেটাও তো একটা চিন্তার বিষয়। বিতান অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছে রাগিনীর সঙ্গে একটু কথা বলার জন্য। এই সময় ওর খুব রাগ হচ্ছে। একেই তো স্টকহোম যাওয়া হয়নি, তারপর আবার সেই সময় এতবার জিজ্ঞাসা করার পরেও মেয়েটা ওকে চকলেটগুলো ফেরতে দিল না।
ও যে কত বড় মিথ্যুক সেটা ভাবতেই বিতানের বেশ অবাক লাগছে। শুধু ঠাকুরের দিব্যি নয়, মেয়েটা বেমালুম বাবা মায়ের নামে দিব্যি কেটেও মিথ্যে বলে দিল। এদিকে রবিনের যেন কিছুই হয়নি। ও ইতিমধ্যেই উঠে পড়ে 10-12টা চকলেট খেয়ে ফেলেছে। জ্ঞান ফেরার পর থেকে ওর চকলেট নিয়ে অভিযোগের তো আর শেষ ছিল না। সোনালোকে শান্ত করার জন্য ওর হাতে তাই একটা চকলেটের প্যাকেটই ধরিয়ে দিয়েছে। চকলেটগুলোও তো খুব সুস্বাদু, তাই সোনালো ইতিমধ্যে ওর খুব প্রিয় মানুষ হয়ে উঠেছে। রবিন একটা করে চকলেট খাচ্ছে আর কি সব উদ্ভট প্রশ্ন করে যাচ্ছে। অবশ্য জোনাল এতে একটুও বিরক্ত হচ্ছে না। আসলে রবিনের কথাগুলো শুনতে ওর বেশ লাগছে। সকলের দৃষ্টি এড়িয়ে বিতান এবার রাগিনীর কাছে আসে। তারপর ওর চেহারা দেখে বিতান একটু দমে যায়। না, রাগিনী তো আর আগের মতো সেই ছোট্ট মেয়েটা নেই। আগের মতো ছোট হলে তো ও চোখ পাকিয়ে মেয়েটাকে ধমক দিত। তাছাড়া 10 বছর আগে রাগিনী যেরকম ছিল তাতে তো ওকে কিছু বলাই মুশকিল। তবে না, বিতান এখন কিছুটা হলেও নিশ্চিত যে রাগিনী অন্তত আগের মতো কথাবার্তা আর বলবে না। উল্টো দিকে ঘুরে শুয়ে থাকার জন্য বিতান রাগিনীর মুখটা দেখতে পায় না। ও গলা খাকারি দিয়ে রাগিনীর দৃষ্টি আকর্ষণ করে। দুর্বল চোখের চাউনি দেখে বিতানের মন সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায়। ধমকানোর পরিবর্তে ও শান্ত গলাতেই প্রশ্ন করে, কেমন আছো? তুমি নিজেই বলো, আমি ঠিক কেমন থাকতে পারি? পর মুহূর্তেই রাগিনীর চোখ জ্বলে ওঠে। আজ যে আমার এই অবস্থা দেখছো না, এটা কার জন্য? তুমি খুব ভালো করে জানো যে এই অবস্থার জন্য তুমিই দায়ী, রাইট? বাজে লোক একটা। এমন বিচ্ছিরি চকলেট আমি আমার 22 বছরের জীবনে কখনো খাইনি। তুমি এক কাজ করো বুঝলে, এইসব রিসার্চ যেসব তুমি করো এসব ছেড়ে আগে চকলেট ফ্যাক্টরিতে গিয়ে চকলেট বানানোটা শিখে আসো। ডিসকাস্টিং। তাহলে অন্তত এইরকম 3rd ক্লাস চকলেট খেয়ে মানুষকে এরকম বিপদে পড়তে হবে না। আরে ভাই, তোমার জন্য তো আর একটু হলে আমি পটল তুলতে বসেছিলাম। না 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 না, নেহাত স্বামী পরমানন্দ মহারাজের আশীর্বাদ আছে আমার মাথায়, তাই এই যাত্রায় বেঁচে গেছি। আমার এখনো জীবনের আসল মজাটাই নেওয়া হয়নি। তোমার জন্য আমার সব স্বপ্ন এক্ষুনি ভেঙে যেত। রাগিনীর কথা শুনে বিতান একদম থ হয়ে যায়। কোথায়ও এসেছিল বকবে বলে, সেখানে কিনা ওকে কথা শুনতে হচ্ছে। এই হা করে কি দেখছো? হ্যাঁ, বলো আমাকে, ওই রকম বাজে চকলেট কেন বানিয়েছিলে? তুমি ওই চকলেট খেলে কেন? তোমাকে তো সেই সময় আমরা অনেকবার বলেছিলাম আমাদের চকলেট নিয়েছো কিনা, কিন্তু তুমি তো... যদি জানতাম না তোমার ওই চকলেট এত বিষাক্ত, তাহলে আমি জীবনে খেতাম না গো। আসলে আমি তো খুব বোকা, তাই তোমার ওই চেহারাতেই ধোঁকা খেয়ে গিয়েছিলাম। আমি এতদিন জানতাম সুন্দর চেহারার মানুষরা সবসময় ভালো জিনিস বানায়, কিন্তু না, এই তোমাকে দেখেই না আমার ধারণাটা একদম পাল্টে গেল। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো গো, ঠিকঠাক করে উত্তর দেবে? মানে তুমি কি জন্ম থেকেই সুন্দর নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছ? আমি শিওর তোমার এই চেহারাটা মেকি। না না, সুন্দর চেহারার মানুষ এমন জিনিস বানাতেই পারে না। ভাগ্যিস ঠিক সময়ে আমি তোমার এই ব্যাপারটা ধরতে পেরেছি, না হলে তো তুমি আমার সর্বনাশ করে দিতে। বিতান এতক্ষণ চুপ ছিল, কিন্তু রাগিনীর শেষের কথাগুলো শুনে ও যেন অল্প রেগে যায়। ও রেগে গিয়েই এবার প্রশ্ন করে বসে, এই যে শোনো, আমার এই চেহারাটা একদম অরিজিনাল, আর হ্যাঁ, আমি যেমনই দেখতে হই না কেন তাতে তোমার কি এসে যায়? সত্যি 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 তোমার এই চেহারাটা অরিজিনাল? রাগিনী উত্তেজিত হয়ে উঠে বসে। সত্যি যদি তোমার এই চেহারাটা অরিজিনাল হয় না, তাহলে তুমি লিখেই নাও, আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড বানাবো। রাগিনীর কথা শুনে বিতানের চোখ কপালে ওঠার উপক্রম হয়। এই এত আশ্চর্য হওয়ার মতো কিচ্ছু হয়নি। হ্যাঁ, একেই বলে ভাগ্য। তুমি ভাবতে পারছো তোমার ভাগ্যে আমি রয়েছি? কারণ
আমার মতো গার্লফ্রেন্ড তো আর সবার কপালে জোটে না। হ্যাঁ মানে দেখো, আহা, তুমি দেখছি এখনই উত্তেজিত হয়ে পড়লে। বিতান কিছু বলতে গেলেও গলায় থুতু আটকে বিষম খায়। মানছি আমি খুব সুন্দর, আমাকে দেখে তোমার মনে লাড্ডু ফুটছে, তবে এখন যে তোমাকে একটুখানি অপেক্ষা করতে হবে। আমি সুস্থ হয়ে যাই, তারপর তো তুমি আমাকে কাছে পাবে। বিষম লাগার ফলে কাশতে কাশতে বিতানের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তারপর আবার এই ধরনের কথাবার্তা শুনে রাগে ওর শরীরের লোম খাড়া হয়ে যায়। রাগিনীর খাটের পাশে এক গ্লাস জল রাখা ছিল। বিতান ওটাকে তুলে এক চুমুকে পুরোটা শেষ করে দেয়। নিজেকে স্বাভাবিক করার জন্য জোরে জোরে শ্বাস নিতে থাকে। আর তারপর নিজের মনেই ভাবতে থাকে, আমি তো ভাবতেই পারছি না কেউ আমার জন্য এতটা এক্সাইটেড হতে পারে। বিতান ওর ডান হাতের তর্জনীটা রাগিনীর দিকে তাক করে। শাট আপ! আমাকে এইসব কথা বলতে তোমার লজ্জা করছে না? তুমি জানো আমি তোমার কে হই? কে? রাগিনী স্বাভাবিক গলায় প্রশ্ন করে, উত্তর না পেয়ে আবার করে, কি হলো বলো, কে? আমি নিখিলের বন্ধু। তো কাকার বন্ধুকে কি বলে জানো? রাগিনী অবুঝের মতো মাথাটা এদিক ওদিক নাড়িয়ে দেয়। বিতান এবার ভিতরে ভিতরে আরও রেগে যায়। কাকার বন্ধুকে কাকা বলে। চাপ বাবা, কাকার বন্ধুকে যে কাকাই বলতে হবে এটা কোন বইয়ে লেখা আছে? সবাই তাই বলে। আচ্ছা তাহলে বলো না গো, বাবার বন্ধুকে কি বলবো? দেখো, দেখছি তো, আমি তো তোমাকে তখন থেকেই দেখছি, আর দেখে শুনেই তো সিদ্ধান্ত নিয়েছি। দেখো, তোমাকে না আমি কোনোভাবেই কাকা টাকা বলতে পারবো না। আমার পক্ষে যে এত কম বয়সের ছেলেকে কাকা বলা সম্ভব না। আমি নিখিলের চেয়ে বয়সে বড়। সে তুমি যতই বড় হও, একবার যখন তোমাকে আমার মনে ধরেছে, আমি যে তোমাকে আমার বয়ফ্রেন্ড বানিয়েই ছাড়বো। বিতান কিছু বলতে গিয়েও থেমে যায়। ওর মনে হয় রাগিনী সুস্থ মস্তিষ্কের মানুষ না। 12 বছর বয়সে কেউ যদি ওই ধরনের কথা বলতে পারে, তাহলে 22 বছর বয়সে না জানি আরও কি কি শিখে গিয়েছে। অতএব একে না ঘাঁটানোই ভালো। কি গো, কি হলো, চুপ করে গেলে যে? কিছু না। বিতান হাতটা মুঠো করে নিজের স্নায়ুতন্ত্রগুলোকে শান্ত করার চেষ্টা করে। তুমি রেস্ট নাও, আমি আসছি। আমার উত্তরটা কিন্তু দিলে না, তোমাকে কি বলে ডাকবো? আচ্ছা, জানু বলে ডাকি? বিতান কোনো উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। রাগিনী ওকে আরেকটু রাগানোর জন্য বলে, ও আমার রাজকুমার, আমাকে ছেড়ে যাচ্ছ কোথায়? আমাকে তুমি এখনো চিনলে না? আমি যে তোমার স্বপ্নেরই রানী গো। রাগিনীর সব কথাই বিতানের কানে আসছে। ও তো ইতিমধ্যেই রেগে পুরো লাল হয়ে গেছে। অল্প বয়সে পেকে একদম শেষ হয়ে গিয়েছে। বলিহারির বাড়ির লোককে একটু শাসন করে না নাকি? পড়তো আমার পাল্লায়, শাসন কাকে বলে বুঝিয়ে দিতাম। সত্যি এই হ্যান্ডসাম প্রফেসরটাকে না রাখলে দারুণ লাগে। সত্যি তো, ও রাগী মুখটা আরো বেশি কিউট। আচ্ছা, রাখলেই যদি এরকম লাগে, হাসলে কেমন লাগবে? টিভিতে কত বাচ্চা ওনার বক্তৃতা শুনেছি, কখনো হাসি মুখটাই দেখিনি। না না, এবার যেভাবেই হোক ওনার হাসি মুখটা আমাকে একবার দেখতেই হবে। উফ, তারপরে তো আমি পুরোপুরি কনফার্ম হতে পারবো যে এনাকে আমার বয়ফ্রেন্ড বানানোটা ঠিক হবে কিনা। বাইরে বেরিয়ে বিতান কফি মেশিন থেকে এক মগ কড়া কফি নেয়। ভিতরে জমে থাকা রাগটা কিছুতেই যেন ও আয়ত্তে আনতে পারছে না। একটা হাঁটুর বয়সী মেয়ে আমাকে কী সব কথা শুনিয়ে দিল। মুখের কোনো লাগাম নেই। অপরিচিত মানুষের সঙ্গে যে আপনি সম্বোধন করে কথা বলতে হয় সেটুকুও পর্যন্ত জানে না। যেন আমি আর কত কাছের লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেয়েটা অ্যাবনর্মাল নয় তো? এমন সময় নিখিল এসে বিতানের মাথাটাকে আরও গরম করে দেয়। স্যার, আপনার এই চকলেট খেয়ে আমার ভাইপো ভাইজির আবার অন্য কোনো সিমটম শুরু হবে না তো? ধরুন পরবর্তীকালে যদি ওরা আমার মতোই... আসলে অন্য সময় হলে বিতান একটু ভেবেচিন্তে কথা বলতো, কিন্তু এই সময় ও এতটাই রেগে আছে
যে কি বলছে ও নিজেই জানে না। আমার তৈরি এই চকলেট খেলে তোমরা বংশ পরম্পরায় ভালো ফল পাবে। অ্যাটলিস্ট তোমার ভাইজির মাথার অন্তত ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি তোমার ভাইপোর কথা আমাদের বলেছিলে, কিন্তু এটা তো বলনি তোমার ভাইজিটিও ওই রকম। আমার ভাইজি ওরকম নয় স্যার, আপনি ওকে না জেনে। আমি ওকে জেনেই বলছি, তোমার ভাইজি একটি বদ্ধ পাগল। যদি ভালো চাও এক্ষুনি ওর চিকিৎসা করাও। কি হয়েছে বিতান, এত রেগে গিয়েছো কেন? সোনালকে দেখে বিতান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কি হলো, কিছু বলছো না যে? এমন একটা ঘটনা ঘটে গেল যে বলার নয়, সবই নিখিলের জন্য হয়েছে। আপনি ভাবতে পারছেন আমাদের ওই চকলেট ভুল লোকে খেয়ে ফেলেছে? ওদের বয়স 100 বছরের জন্য স্টপ হয়ে গেল। কোনো ঘটনা একবার ঘটে গেলে সেটা আর বন্ধ করা যায় না, তাই এটা নিয়ে বেশি না ভাবাই ভালো। নিখিল পরে ওদের ব্যাপারটা বুঝিয়ে বলবে। ওদের না হয় বোঝানো যাবে, কিন্তু এই ঘটনার জন্য আমাদের যে কত বড় ক্ষতি হলো একবার ভাবুন তো। আমরা স্টকহোম যেতে পারলাম না। এই নিখিলটা প্রতি কাজে একটা করে ব্যাগড়া দেয়। সেই সময় যদি চকলেটগুলো না নিত। তুমি ওকে মিথ্যা দোষারোপ করছো বিতান। নিখিল নিজের জীবনের বাজি রেখে প্রফেসর ব্রেন বেকারের হাত থেকে ওই চকলেটগুলোকে রক্ষা করতে চেয়েছিল। মাঝখান থেকে ওর ভাইজি যদি সব গড়বড় করে দেয়, তাহলে ওর কি করার থাকতে পারে? তাছাড়া গড যখন যা করেন ভালোর জন্যই করেন। তুমি কি জানো, আমরা যে ফ্লাইটে স্টকহোম যেতাম সেই ফ্লাইট আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই নিখোঁজ হয়ে গিয়েছে। হোয়াট? সবচেয়ে আশ্চর্য হবে এটা জেনে যে এর পিছনে প্রফেসর ব্রেন বেকারের হাত রয়েছে। কি বলছেন আপনি? বিস্ময়ে বিতানের চোখ বড় হয়ে যায়। আমরা ওই ফ্লাইটে যাচ্ছিলাম বলে ব্রেন বেকার ওই ফ্লাইট হাইজ্যাক করিয়েছে। আপনি এত সব খবর জানলেন কি করে? আচ্ছা, এইসব করে উনি কি করতে চাইছেন? এতে ওনার কি লাভ হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওই গোয়েন্দা সব খবর দিচ্ছে, কিন্তু লাভ লোকসানের ব্যাপারটা এখনো জানতে পারেনি। খুব তাড়াতাড়ির মধ্যে সেটাও জেনে যাবে। তবে এটা আমাদের স্বীকার করতেই হবে যে নিখিলের ভাইপো ভাইজির জন্যই আমরা এই যাত্রায় বেঁচে গিয়েছি। নইলে এখন আমাদের সকলকে ব্রেন বেকারের হাতে বন্দি থাকতে হতো। আর ওই ফ্লাইটের লোকগুলো, ব্রেন বেকার ওদের সঙ্গে? ওই ফ্লাইটের খোঁজ চলছে। শুধু ভারত সরকার নয়, পৃথিবীর বিভিন্ন সংস্থা ওই ফ্লাইটের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। তবে আমার বিশ্বাস আমাদের না পেয়ে ব্রেন বেকার নিশ্চয়ই ওদের ছেড়ে দেবে। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।